এই প্রক্রিয়ায় যেটা হবে সেটা হলো যারা মেধাবী, যারা যোগ্যতা সম্পন্ন, তারা নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ হবে এবং জাতি দেখতে পারবে যে কোন দলের প্রার্থীরা কতটা যোগ্যতা সম্পন্ন আমাদের দেশকে এগিয়ে দিতে পারবে। সুতরাং পীর সাহেব চরমনায়ের এই দাবি যৌক্তিক, সময় উপযোগী। আমাদের দেশে নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন সময়ে সংসদ সদস্যরা আধিপত্য বিস্তার করার জন্য যে নৈরাজ্য চালায়, জনগণের ভোটাধিকার হরণ করে, এই পদ্ধতির অবসান ঘটে সবাই সুশৃঙ্খলভাবে নিজের মতামত দিয়ে দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে রেখে নির্বাচন শেষ করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাই 9 দফার মধ্যে এই দফা ঘোষণা করেন। বর্তমান যে ইন্টার্ম যে গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমরা আমাদের আমিরের যে ঘোষণা সেটা আবার বুঝিয়ে দিতে চাই যে আপনি দেশের স্বার্থে কাটাকাটি, হানাহানি, রাহাজানি, মানুষের ভোটাধিকার হরণ থেকে রক্ষা করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য সরকার, আমাদের ইন্টার্ম যে গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর এই প্রক্রিয়া পাশাপাশি আরো যতগুলো 9 দফা আছে সবগুলোই যাতে গভর্নমেন্ট বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অতি অল্প সময়ের ভিতরে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচনের ব্যবস্থা করেন, সেই দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ কর্তৃক যে প্রোগ্রাম, আপনাদেরকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। على رسوله الكريم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم। কেন্দ্র ঘোষিত 9 দফা বাস্তবায়নের লক্ষ্যে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আয়োজিত এই কর্মসূচির অংশ বিশেষ কুমিল্লা জেলা দক্ষিণের সম্মানিত সভাপতি উপস্থিত, 9 আসনের মনোরগঞ্জ লাকসাম হাতপাকা প্রতীকের সম্মানিত প্রার্থী জনাব সেলিম মাহমুদ, উপস্থিত সর্বস্তরের আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে 5 আগস্টের পূর্বে প্রত্যেকটি দল তার দলের অস্তিত্ব থাকুক নাই থাকুক, এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। এক এক গোষ্ঠী তার গোষ্ঠীকে ছিন্ন বিচ্ছিন্ন করতে রাজি ছিল, তবুও এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। যখন ছাত্র জনতা রাজপথে এসে সকলের মনের চাহিদা তাদের প্রাণ দিয়ে বাংলার জমিনে বাস্তবায়িত করে দেখিয়েছিলেন, তার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ ভূমিকা রেখেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির শাইখ চরমনাই ফয়জুল করিম পীর সাহেব চরমনাই। আলহামদুলিল্লাহ, সেই ছাত্র জনতা তার সম্মান রেখে তার প্রস্তাবকে সম্পূর্ণরূপে গ্রহণ করে বাংলার জমিনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। তাই আমি ইসলামী আন্দোলনকে
যারা ভালোবাসেন, যারা ইসলামী আন্দোলন করেন, সবাইকে আহ্বান করব, আপনাদের আর মনের কোনো সংকীর্ণতা যাতে না থাকে, মনকে উদ্ধার করে মাঠে ময়দানে যখন যেই মুহূর্তে যেইভাবে আমাদের আমির ডাক দিবেন, তখনই আমরা সকলেই ঝাঁপিয়ে পড়ব। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুল্লাহ আল্লাহ ওয়া ফাতহুল করিম। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন সাবেক ছাত্র নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নবীরুল ইসলাম। মোহাম্মদ নবীরুল ইসলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য আলহাজ সেলিম মাহমুদ সাহেব, আমার সামনে উপস্থিত আমার সহযোদ্ধা বন্ধুগণ, সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, স্বাধীনতার আজ 54 বছর অতিবাহিত হওয়ার পথে, কিন্তু দুঃখজনক বিষয় হলো এখনো আমরা আবারও দেশকে দ্বিতীয়বার স্বৈরাচার থেকে মুক্ত করলাম বা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম, একথা আমাদেরকে বলতে হয়, ঠিক না বন্ধুগণ? একটি দেশকে বারবার স্বাধীন করা যায় না। ভবিষ্যতে আমরা একটি দেশকে আবার স্বাধীন করব, আরেক জালেম শাসক এসে আমাদের মাঝে প্রভাব বিস্তার করবে, এরকম কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, যখন আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায় ঘোষণা করলেন যে আমাদের বাহিনীরা প্রত্যেকটা কর্মী দেশ সংস্কারের আন্দোলনে আপনারা নেমে যান, ঠিক না বন্ধুগণ? অপরদিকে স্বার্থভোগী কিছু লোক তারা লুটপাট, ভাঙচুর, দখলদারির মধ্যে লেগে গিয়েছে, ঠিক না বন্ধুগণ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এটা হলো ইসলামের রীতি। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসে, তাহলে যারা অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, শরিয়া মোতাবেক তাদেরকে যদি মাফ করার মতো হয়, তাহলে মাফ করে দিবে ইনশাআল্লাহ। কি বলেন সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ? পীর সাহেব চরমনায় আজকে যে 9টি দফা বাস্তবায়ন করার জন্য দিয়েছিলেন, তার মধ্যে 7 নম্বর দফা ছিল পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি সম্পর্কে অনেকে হয়তো আমরা জানি না। এই পিআর পদ্ধতি হলো, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ 10% ভোট পায় বাংলাদেশে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 10% ভোটে আমাদের সংসদে যেহেতু 3টি আসন, আমরা 30টি সিট পাবো। এই পিআর পদ্ধতি যদি কোনো দল 50% ভোট পায়, তাহলে সেই সংসদে 150 জন এমপি পাবে। এই পিআর পদ্ধতির মাধ্যমে যদি কোনো দল 1% ভোট পায়, তাহলে এই পদ্ধতির মাধ্যমে সে 3 জন এমপি পাবে। এভাবে আমাদের জাতীয় সরকার গঠন হবে। এবার এর মাধ্যমে আমাদের স্থানীয়ভাবে যে অমুক ভাই তমুক ভাই, নির্বাচন আসলে কালো টাকা বিতরণ, নির্বাচন আসলে আমাদের অফিস ভাঙচুর, দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি, এগুলো আস্তে আস্তে বন্ধ হবে, ঠিক কিনা বন্ধুগণ? পীর সাহেব চরমনায় এর জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশের মানুষকে একসাথে নিয়ে এই পিআর পদ্ধতি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এই পিআর পদ্ধতির মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের সব সময় বলে যে আমরা উন্নয়নশীল দেশগুলোকে লক্ষ্য করি, অনুসরণ করি, কিন্তু আমরা দেখি বা জানি আজকে জাপান আমাদের থেকে অনেকগুলো উন্নয়নশীল দেশ, ওখানে পিআর পদ্ধতি কি বাস্তবায়ন রয়েছে। আজকে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতেও পিআর পদ্ধতি বাস্তবায়ন রয়েছে। আজকে আমাদের নেপালেও পিআর পদ্ধতি বাস্তবায়ন রয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, অনতি বিলম্বে আমাদের দেশ যেহেতু ডিজিটাল হওয়ার পথে, এই ডিজিটালকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন করুন। জনগণের
আকাঙ্ক্ষার প্রতিপালন করবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ومكروا ومكر الله والله خير الماكرين সম্মানিত উপস্থিতি, সম্মানিত সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ সরকার, যেই সরকার এমনভাবে আমাদের উপরে পতিত হয়েছিল, এমনভাবে আমাদের উপরে জুলুম নির্যাতন শুরু করেছিল যে আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলছিলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বড় কূটকৌশল তুমি করো, যত বড় তুমি আয়নাঘর বানাও, যত বড় তুমি বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি বলে বিভিন্ন বাড়িতে হামলা চালাইছো, বিভিন্ন সময় তুমি মানুষদেরকে গুম করছো, খুন করছো, হত্যা করছো, নির্যাতন করছো, এর থেকেও বড় মাকার, এর থেকে বড় কেরামত ওয়ালা, এর থেকে বড় হিকমত ওয়ালা হইলাম স্বয়ং আমি আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আজকে দেখেন ক্ষুদ্রতম একটা দাবি ছাত্ররা প্রথম শাহবাগে 2 ঘন্টা দাঁড়াইছিল, এর পরবর্তীতে তারা 4 ঘন্টা দাঁড়াইছিল, এর পরের দিন তারা 6 ঘন্টা দাঁড়াইছিল, এর পরের দিন তারা 8 ঘন্টা দাঁড়াইছিল। তাদের দাবিকে কোনো ধরনের কোনো কর্ণপাত করেন নাই সরকার, অথচ কর্ণপাত করা তো দূরের কথা, এই দাবিকে সরকার আরো উস্কাই দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রী বলেছিল যে যারা দেশ স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, তারা যদি আজকে কোটা না পায় তাহলে রাজাকারের সন্তান নাতিপুতিরা কি কোটা পাবে কিনা? তাই সে বাংলাদেশের সকল মানুষকে রাজাকার বলে গালি দিয়েছিল। ঠিক কিনা বন্ধুগণ? আজকে দেখেন, আজকে সাধারণ একটা ন্যায্য অধিকারের জন্য আজকে আমাদের এতজন ছাত্র ভাইরা, এতজন ছাত্র বোনেরা, এতজন আমাদের অনেক আলেম ওলামা, অনেক তোলাবা আজকে শহীদ হইতে হয়েছে। তাহলে আমরা সচেতন হইতে হবে। আজকে আমাদের দেশে আমাদের বাক্য আমরা নিয়ন্ত্রণ করার, আমরা ধার্য করার, নির্দিষ্ট করার সময় এসেছে। আমরা যদি আমাদের বাক্যকে আমরা যদি সঠিক জায়গায় আমরা না নিতে পারি, তাহলে আমরা আবার আগামী দিনে কোনো ফাঁসিবাদ শক্তি যদি আমাদের উপরে উঠপচে বসে, তাহলে আমরা কেউ কিছু করার কোনো পদক্ষেপ থাকবে না। কিন্তু আমরা ফাঁসিবাদকে জানাই দিব ইনশাআল্লাহ। আমাদের 71 সালের যারা যোদ্ধা, আমাদের সেই 71 সালের যারা শহীদ হয়েছিল বাংলার স্বাধীনতার জন্য, বর্তমানেও যে সমস্ত ছাত্র জনতা আমাদের মাঠে ময়দানে আছে, তারা যে আমাদের শহীদ আবু সাইদ সহ মুক্ত সহ যারা শহীদ হয়েছে, তারাও 71 স্বাধীনতার যে লালন করেছিল, তারাও সেই 71 স্বাধীনতাকে তারা সামনে রেখে, স্বাধীনতার ভূমিকাকে সামনে রেখে তারা ফাঁসিবাদকে ধ্বংস করেছেন। এবং আগামী দিনেও যারা বর্তমানে ক্ষমতায় আসার ভাবনা করতেছে, চিন্তা করতেছে, লুণ্ঠন করতেছে, বর্তমানে মানুষের ঘর বাড়ি ভাঙতেছে, দোকানপাট ভাঙতেছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই যে সরকার 16 বছর থাকার পরেও টিকতে পারে নাই। তোমরা সতর্ক হয়ে যাও। তোমরা এগুলো যদি বন্ধ না করো, বাংলাদেশের সকল জনগণ, ছাত্র জনতা সহ তোমাদেরকে প্রতিহত করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। السلام عليكم ورحمة الله وبركاته. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত 9 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি লাকসা মনোরগঞ্জ আসনের সংগ্রামী হাত পাকা প্রতীকের প্রার্থী
আমাদের সকলের পরিচিত মুখ জনাব আলহাজ সেলিম মাহমুদ, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের জেলা নেতৃবৃন্দ এবং সহযোগী সকলের জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধারা থেকে আগত আমার সহযোদ্ধা বন্ধুগণ। আমরা এতক্ষণ পর্যন্ত ধারাবাহিক আলোচনা শুনে এসেছি। আমরা এই কথা জানান দেওয়ার জন্য আজকের প্রোগ্রামের আয়োজন করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল থেকে 2024 সালের আজকের দিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি দুর্যোগ মুহূর্তে যখন যেই দাবির প্রয়োজন ছিল, যখন যে কাজের প্রয়োজন ছিল, তাৎক্ষণিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন থেকেই শুরু হয়েছে, তখন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে সর্বাত্মকভাবে কাজ করেছে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অনেক নেতা কর্মী জীবনের তাজা রক্তটুকুন জমিনের মধ্যে বিলীন করে দিয়ে তারা শহীদ মর্যাদা অবলম্বন করেছে। শুধু তাই নয়, বরঞ্চ ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন এবং ইসলামী আন্দোলনের অনেক নেতা কর্মী পুঙ্গত্ব হয়ে হাসপাতালে তারা চিকিৎসা সেবায় নিয়োজিত হয়েছে। শুধু তাই নয়, বরঞ্চ এই স্বৈরাচার সরকার ইসলামী আন্দোলনের এবং তার সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মীকে গ্রেফতার করে কারাগারে বন্দী করে দিয়েছিল। এখনো অনেকেই কারাগারে বন্দী হয়েছে। আমি ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে আজকের প্রোগ্রাম থেকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়োজন সেটি হচ্ছে, আমরা 1971 সালে এই দেশ স্বাধীন করার পর থেকে আজকে দীর্ঘ 53 বছর পার হওয়ার পরেও আমরা এই দেশ থেকে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে বিতাড়িত করতে হয়, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হয়, অথচ একটি স্বাধীন রাষ্ট্র এর চাইতে ন্যাক্কারজনক, এর চাইতে দুঃখজনক কথা আর কিছুই হতে পারে না। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, সেজন্য আমি আজকের প্রোগ্রাম থেকে আমাদের বাংলাদেশের বর্তমান যারা রাজনীতির করার জন্য মাঠে ময়দানে কাজ করতেছেন, অধিকার করেছেন, আপনাদের ইতিহাস সকলের যারা আছে, আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই। যদি আমরা এই গণ অভ্যুত্থানের আগে যারা ক্ষমতায় জবরদল পাথরের মতো বসে রয়েছিল, তাদেরকে যেরকম ভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় দেওয়া হয়েছে, এই দেশে এমন কোন সরকার যদি প্রতিষ্ঠিত আবার হয়, তাদেরকে এর চাইতে বড় পরিণতি ভোগ করতে হবে। তাই আসুন, আমি বাংলাদেশের হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম এবং ইসলামী সম্ভাবনা যত দল রয়েছেন এবং এই বাংলাদেশটাকে সুন্দরভাবে মেরামত করে সুন্দর আগামীর দিন গঠন করতে যারা চাচ্ছেন, তাদের সকলকে আজকের প্রোগ্রাম থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আগামীর বাংলাদেশ করি। অন্যথায় এই বাংলাদেশের ভবিষ্যৎ কোনদিন সুন্দর হতে পারে না। আমি এই ছাত্র জনতার সমন্বয়কদেরকে মোবারকবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম থেকে, এই বলে যে তারাও আমাদের আমিরের যে ঘোষণা ছিল গত জাতীয় নির্বাচনের আগে, যে জাতীয় সরকার গঠন করতে হবে, সেই জাতীয় সরকারের নমুনা এই ছাত্র জনতা পেশ করেছে।
করার মাধ্যমে আগামী দিনের যেন নির্বাচন হয় এবং পিআর পদ্ধতিকে যেন প্রতিষ্ঠিত করা হয় সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে যারা আমাদেরকে এই সুন্দর প্রোগ্রাম করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রশাসন বাহিনী। কারণ আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, গত 23 সালের 17ই সেপ্টেম্বর আমরা এখানে এই স্থানের মধ্যে একটি জেলা সমাবেশ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু তৎকালীন সময়ের স্বৈর প্রশাসনিক যারা ছিলেন তারা আমাদেরকে তা করতে দেন নাই, যার কারণে আমাদের অনেক নেতা কর্মী মর্মাহত হয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। আমরাও তাদের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর বিকল্প কিছুই ছিল না। কিন্তু গত রাত্রেও আমার কাছে এমন খবর গিয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হচ্ছে তাদেরকে শপথ করানো হচ্ছে। আগামী কালকেও আপনারা মাঠে নামতে পারবেন কিনা প্রশাসন থেকে অনুমতি নিতে হবে। আমি লাকসাম থানার ওসি সাহেবের সাথে কথা বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাকে 100%-এর মধ্যে 100% তিনি আমাকে কি করেছেন, আশ্বস্ত করেছেন যে আপনারা আপনাদের সমস্ত প্রোগ্রাম করতে পারেন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। সেই জন্য আমার আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল দায়িত্বশীল নেতাকর্মী, হিতাকাঙ্ক্ষী, সহযোগী সংগঠনের নেতাকর্মী, হিতাকাঙ্ক্ষী সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনের যত কর্মসূচি যখনই আসবে, আমরা আজকে কর্মসূচি পালন করছি, আগামীকাল আবার কর্মসূচি আসবে, এই কথা যেন বলা না হয় যে ভাই গতকালকেই তো কর্মসূচি পালন করছি, এখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। কথা ঠিক না বেঠে? তাই আসুন আগামী দিনের বাংলাদেশকে করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের হাতকে আমরা মজবুত করব, ডানে বামে সামনে পিছনে থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের আজকের প্রোগ্রামে তারা আসার জন্য আমি শুভেচ্ছা বিনিময় করে আমি আমার আলোচনা শেষ করছি। আলোচনা শেষ করার পূর্বে সাহেব আমাদের আমির যে 9 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যেই 9 দফা কর্মসূচির আলোকে আজকে আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন করতে হচ্ছে, সেই 9 দফা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারাও আপনাদের জায়গা থেকে সেই 9 দফা বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় সেটা করবেন বলে আমি আশাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 দফা। দফা 1, অনতিবিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এবং সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনূর্ধ্ব সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যার মেয়াদ 6 মাসের বেশি হতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বিষয় চরমনায়ের 9 দফার প্রথম দফা বাস্তবায়িত হয়ে গেছে, আবারও বলি আলহামদুলিল্লাহ। শুধু বাস্তবায়িত হয়েছে তাই নয়, বরঞ্চ এই দেশের আলেম সমাজের নেতৃত্ব দানকারী সকল আলেমের, সকল শ্রেণী পেশার আলেমের নেতৃত্ব দানকারী একজন আলেমকে অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা দিতে পেরেছি, সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দফা 2, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। দফা 3, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে সংঘটিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। দফা 4, তদন্ত সাপেক্ষে গত 16 বছরে সকল দুর্নীতিবাদ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে।
সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দফা 5, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান, শপথ লঙ্ঘন করে অপসাদর আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। 6 দফা, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। দফা 7, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি PR চালু করতে হবে। দফা 8, আওয়ামী দুঃশাসনের বিগত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দফা 10 আর দফা 9, উলামায়ে কেরাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন। তারা উম্মার ঈমান আমল রক্ষায় কাজ করেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে উলামায়ে কেরামের মধ্য থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে। এই 9টি দফা আমাদের আমির পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন। তার বাস্তবায়নের জন্য আজকের কর্মসূচি। আল্লাহ তাআলা এই 9 দফা কর্মসূচিকে যথাযথভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের সমৃদ্ধি এবং কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আলহামদুলিল্লাহ বিকাল 4টা থেকে শুরু হয়ে আজকের এই গণসমাবেশ থেকে লোকারণ্য হয়েছে। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য, লাকসাম মনোহরগঞ্জ মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ সেলিম মাহমুদ। জননেতা আলহাজ সেলিম মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটা সুন্দর পরিবেশে কেন্দ্র ঘোষিত 9 দফা দাবি আলোকে আজকে আমাদেরকে এই সমাবেশ করার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আলোচনা অনেক হয়েছে, আলোচনা আপনারা শুনেছেন। আমি আমার শুরুতে ধন্যবাদ জানাবো আমাদের লাকসাম প্রশাসনকে, যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই প্রোগ্রাম করার জন্য। এরপরে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সকল সাংবাদিক ভাইয়েরা আজকে এখানে এসেছেন, আপনারা কষ্ট করে এসেছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অন্তর ধন্যবাদ জানাচ্ছি। এরপরে ধন্যবাদ জানাচ্ছি যারা ছাত্র জনতা আজকে কষ্ট করে আজকে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন এবং দীর্ঘক্ষণ ধরে আমাদের এই প্রোগ্রাম আপনারা সাকসেস করার জন্য এখানে উদাত্তভাবে বসে আছেন। আমি লাকসাম সম্পর্কে একটু বলতে চাই। লাকসাম একটা শান্তির জায়গা। এখানে অশান্ত করে দিয়েছে গেল সরকার, কারণ আমাদের বাক শক্তি তারা রুদ্ধ করে দিয়েছিল, আমাদের কথা বলার ভাষা তারা কেড়ে নিয়েছিল। আমরা কোনো অবস্থাতে কোথাও
আমরা দাঁড়িয়ে একটু কথা বলবো সেই সুযোগ ছিল না। এমনকি আলেম ওলামারা যে বিভিন্নভাবে মানুষকে বুঝিয়ে বিভিন্ন অকর্ম থেকে ফিরিয়ে এনে ওয়াজের মাধ্যমে আমাদেরকে শান্তি পরিবর্তন ঘটাবে, সেই সুবিধাটাও তারা কেড়ে নিয়েছে। আসলে আমাদেরকে তারা কি করতে চেয়েছে? আপনারা দেখেছেন শিক্ষার অবস্থা, এমন এক অবস্থা করেছে পাঠ্যসূচি বাপের সামনে যে সন্তান পড়ে শোনাবে সেই ব্যবস্থা ছিল না। তারা আমাদেরকে মূর্খ বানানোর চেষ্টা করেছে। আজকে লাকসামবাসীকে আমি উদাত্তভাবে আহ্বান জানাবো,